নমস্কার, আমি মৌমিতা চ্যাটার্জি। সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আপনারা যারা দর্শক বন্ধুরা আছেন, যারা নাট্যপ্রেমীরা আছেন এবং যারা সুন্দর সুন্দর নাটক আমাদেরকে প্রেজেন্ট করে আমাদের এই নাটকের ফেস্টিভ্যাল সার্থক করে তুলেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন যে নাটক দলটিকে ইন্ট্রোডিউস করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তাদের কথা বলতে গিয়ে আমি তো খুব গর্ব অনুভব করছি। Because it's none other than Chicago Natyagoshti from our very own Chicagoland. নাটকটির রচয়িতা দেবব্রত দাশগুপ্ত। নাটকটি পরিচালনা করেছেন অনিন্দ ব্যানার্জি। অভিনয় আছেন দেব হাজরা, জয়া মৈত্র, প্রতীক চক্রবর্তী, যশেন্দু চক্রবর্তী, দীপ বন্দ্যোপাধ্যায়। প্রযুক্তিগতভাবে সাহায্য করেছেন অভিষেক রায়। অপরাধ কখনো কখনো আইনের চোখে ছাড়া পেয়ে গেলেও, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদলেও অপরাধীর দোষী মন্যতা তাকে কুড়ে কুড়ে খায় ঘুন পোকার মতো। প্রেজেন্টিং নাটক ঘুন পোকা বাই শিকাগো নাট্যগোষ্ঠী। হ্যাঁ হ্যাঁ দেখে নিয়েছি, ব্লাড সুগার তো নর্মালি আছে। হ্যাঁ, সিজি রিপোর্টটা এলে তবেই না স্যাংগুইন হওয়া যাবে। না না, চিন্তা করবেন না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে রাখছি। ডাক্তার কুন্ডু, হ্যাঁ এইটাই কি আপনার অপারেশন থিয়েটার? হ্যাঁ, আসলে প্রশ্নদিন বন্ধ হয়ে তো আমার অসুবিধা হয়ে গেল না। ওই দেখছেন না, ওই 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 দিকে তো ওই জায়গাটার ওই স্পেস, ওই ওই যে র্যাক গুলো আছে তৈরি হয়নি। সারা রাত জেগে কিন্তু কাজ হচ্ছে। কিন্তু ওই একতলায় ওটি মানে ভিড় ভাড়ের মধ্যে অসুবিধা হবে না? না না না, একতলা কিন্তু সুবিধা। কোনো একটা ইমার্জেন্সি কেস যদি রুম করে আসে, আবার তাকে উপরে নিয়ে যাওয়া, তার থেকে এখানে অপারেশনটা করে ফেলা গেল। তাছাড়া ওদিকে দেখুন একটু স্পেসও রয়েছে, ভবিষ্যতে যদি লিফট করা যায় তখন ভেবে দেখা যাবে আর কি। হ্যাঁ আচ্ছা ডক্টর কুন্ডু, এই মিসেস কুন্ডুকে দেখছিলেন কিরকম? কলকাতা থেকে মিসেস কুন্ডুর একজন ইন্টেরিয়ার ডিজাইনারের বন্ধু এসেছে, তাকে নিয়ে দোতলার প্ল্যানটা ছড়ছে আর কি। এই হচ্ছে একটা বিরাট সুবিধা। হ্যাঁ, বউ যদি ডাক্তার হয় তাহলে সুন্দর কাজটাও একবার ভালো মতো শেয়ার করা যায়। একদম ঠিক বলেছেন। এই ডাক্তার কুন্ডু, এই সিলিং এর অফ হোয়াইটটা এটা কি ডিসটেম্পার? আরে না না স্যার, ডিসটেম্পার ওটা প্লাস্টিক বেড। সবে তো 6টা বেড দিয়ে শুরু করলাম, বুঝতেই তো পারছেন। আরো একটা হোক, তারপর দেখা যাবে। তবে একটা কথা কিন্তু আমি বলবো মিস্টার বিশ্বাস, আপনার কাছে কিন্তু আমি অত্যন্ত কৃতজ্ঞ। ওর মশাই সব কথা ছাড়ুন তো, বসে বসে। আরে আমাদের মতো এরকম একটা শহরে এরকম একটা নার্সিং হোমের দরকার ছিল মশাই, ভীষণ কি মিত্র? একদম একদম। আমাদের এই হেলথ সেন্টারের যে অবস্থা, আর ঢোকা যায় না। আরে দেখুন, আপনাদের ল্যাঙ্গুয়েজে কি বলে, পাবলিকের সাথে এই গা ঘেঁষাঘেঁষি করে ওই বাইরে আউটডোরে রুগী দেখানো। এবারে কিন্তু ডাক্তার কুন্ডু আপনার জন্য একটু সিনসিয়ার ট্রিটমেন্ট, একটু স্পেশাল অ্যাটেনশন। আরে না না, এত বলতে হবে না। কিন্তু একদম কাজে কথা বলছে। তবে যাই বলুন মিস্টার বিশ্বাস, আমি সত্যিই আপনার কাছে প্রচুর প্রচুর কৃতজ্ঞ। দেখুন দেখুন, মিনতি আর আমাদের ইচ্ছা তো ছিল অনেক না, কিন্তু কিন্তু উপায় তো ছিল না, বুঝতেই পারছেন। বাবু, আরে গোপাল, কি খবর রে? বাবুর ডিএম সাহেবের বাড়ি থেকে ফোন করেছিল। হ্যাঁ সাহেব একটু করে চলে আসবে। হ্যাঁ, এই তো 7:10। হ্যাঁ, তোর সব ব্যবস্থা করা হয়ে গেছিল? হ্যাঁ বাবু, একে বাবু। তুই একটা কাজ কর, তুই একেবারে গেটের সামনে গিয়ে ভালো করে ওখানে দাঁড়িয়ে থাক, ঠিক আছে? ঠিক যা 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 যা। আরে বুঝেছেন মশাই, এই আমাদের ডিএম সাহেব আর কাউকে বলবেন না এসব। আরে খুব ডিসঅনেস্ট। হ্যাঁ আরে আমাদের ওই যে মুকুন্দপুরের যে পাবলিক হেলথের যে ওই ট্যাঙ্কের যে জলের ট্যাঙ্কের টেন্ডার গুলো বসাই, সব তো পেয়েছে ওর ওই শালীর ছেলে। যে যা পাচ্ছে
একেবারে বুটে বুটে খাচ্ছি, একেবারে বুটে বুটে খাচ্ছি। সত্যি। আরে জোর সে ভালোবাসা খালি। আরে না, না, না। আরে নিন না, একটু না, না, নিন। না, ও, এই বয়সে ওভারডোজ ভালো নয়। না, 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 শুনুন, শুনুন। করে তা জীবনের অর্ধেকটা দিন তো কাটিয়েই দিলাম, আর বাকি অর্ধেকটা দিনও ওই চোখ বন্ধ করেই কাটিয়ে দেবো। এই বুঝুন তো, এই মিনিমাম মরালিটি সেটুকু হারিয়ে গেছে আজকে। ঠিক বলছো। আসলে কি জানেন, আমরা হচ্ছি এই যুগে অচল, বুঝলেন ডক্টর কুন্ডু? আজকালকার যুগের মোটো হচ্ছে কি জানেন, ঘুষ নাও, লোক ঠকাও, কাজে ফাঁকি দাও, যা বলেছে। ইনহিউম্যান হয়ে ওঠো। আরে কম স্কোপ পেয়েছি মশাই, 3 তলা বাড়ি তুলে ফেলতো। বাট নো, আই এম আ পুলিশ অফিসার, কিপার অফ দি ল। আরে আমাদের এসপি সাহেব তো বলেনি এই সাব ডিভিশনে মিত্র ইজ দি অনলি এন্ড অনলি ওয়ান। এই তো রহস্য। তা ডাক্তার কুন্ডু, কাল থেকে নার্সিং হোম শুরু? না না, আরে দিনটা আজকে শুভ বলে এই উদ্বোধনটা করিয়ে রাখলাম আর কি। ফুল ফ্লেজেড কাজ হতে তো এখনো অনেক দেরি আছে। তবে চেনাশোনা থাকলে একটু পাঠাবেন। আচ্ছা ডক্টর কুন্ডু, হ্যাঁ। আচ্ছা এই জায়গাটা এরকম খালি থাকবে? না, ওটা এখন তো কনস্ট্রাকশন জোন, ওখানে সোফা বসবে, টেবিল থাকবে একটা, ওটা হচ্ছে ওয়েটিং এরিয়া। আর এই যে এই দিকটা, এইটা হচ্ছে আপনার রিসেপশন। আচ্ছা, জজ সাহেব, জজ সাহেব আপনার কি হয়েছে বলুন তো? কেমন একটা দূরে দূরে সরে রয়েছেন। না না, আসলে শরীরটা না ঠিক ভালো নেই। কি হচ্ছে, এই মনটা মনটা না বড্ড কিরকম একটা ভার ভার লাগছে। ওই দেখুন স্যার, ডিএম স্যার আসার আগে ফোনে দেখুন আসতে শুরু করেছে। হ্যাঁ, এবার লাগিয়ে দেখুন না। হ্যাঁ, আবার থানা থেকে কল করছে না তো? বলে এলাম এখানে এসেছি। চেয়ারম্যান সাহেব আছেন? ও, আমার বাড়ি ফোন দিন, বসে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জজ সাহেবও আছেন। চারজনকেই দরকার। তার মানে ও, আপনি আসছেন, তার মানে কি? আপনি কে? আপনার নামটা কি? শুনুন, আজকে আমার নার্সিং হোমের একটা ইনঅপারেশন হচ্ছে, আমি খুব ব্যস্ত, আর এখানে ডিএম সাহেব আসছেন। এই অবস্থায় আমার অন্য কারোর সঙ্গে অন্য কোনো ব্যাপারে জড়িয়ে কে ছেড়ে দিল কে কে এটা? কি বলছিল নাকি? একজন মহিলা বলছে আমাদের চারজনকেই নাকি দরকার। মহিলা? হ্যাঁ, আবার 4 জনকেই দরকার? দূর মশাই, কেউ মজা না যা। আরে মিসেস কুন্ডু নয় তো? এ কেমন সবাই বোকা মনে এলাম? না, মিনতি এরকম লুজ বিহেভ করবে বলে আমার মনে হয় না। কি হলো? বসুন। আরে কি হলো? সব বুঝতে পেরেছি। আরে আমাদের জেলা সমাচারের সাংবাদিক মশাই। এটা সে খবর দেওয়ার থেকে। আরে আমি আসতে বলেছিলাম, ভুলেই গেছি তো। আরে এত বড় খবর কোনো কাগজের উপর মশাই। নমস্কার, ফোন করেছিলাম। আশ্চর্য। কি খুব চেনা চেনা লাগছে, তাই না? কিন্তু সে তো হবার না, সে তো আর নেই। আমি মালিনী চৌধুরী, হাইকোর্টে প্র্যাকটিস করি। হাইকোর্ট? হ্যাঁ, তো ঠিক আছে। আমার মানে আমাদের কাছে আপনার কি প্রয়োজন? আপনাদের পরিচয়টা জানা আমার খুব প্রয়োজন। হ্যাঁ, ডেফিনেটলি, কিন্তু আগে এটা তো জানা দরকার আপনার আমাদের সাথে কি কাজের দরকার। Well, আপনাদের পরিচয় না জানতে পারলে আমি তো বলতে পারছি না আপনাদের সঙ্গে আমার কি প্রয়োজন। ঠিক আছে, আমি হলাম গিয়ে সুবিমল মিত্র, এই লোকাল থানার ওসি। উনি হলেন হিতেশ রঞ্জন দত্ত নিয়োগী, ডিস্ট্রিক্ট জাজ। আগে এখানে ছিলেন, কয়েকদিন আগে ট্রান্সফার হয়েছে। আর উনি হলেন গিয়ে ডাক্তার পরিতোষ কুন্ডু। এই নার্সিং হোমটা দেখছেন, এটা এনারই।
আজই ইনঅগ্রেশন হচ্ছে। আচ্ছা, এখানকার ডিএম সাহেবও আসছেন। আর ইনি হলেন গিয়ে এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মিস্টার শিবনাথ বিশ্বাস। ও আপনি মিস্টার বিশ্বাস, আপনার বাড়িতেও গিয়েছিলাম। আমার বাড়িতে হুম, আপনার স্ত্রী আর মেয়ের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। সে কি? ওরাও তো আজকে নিমন্ত্রিত, তাই না? ওরা আসতে চাইছিল, কিন্তু আমি বললাম যে একটু পরে এলেই ভালো হয়। কি আপনার সাহসটা তো কম না। একবার লোকের বাড়িতে হানা দিচ্ছেন, একবার নার্সিং হোমে। ব্যাপারটা কি বলুন তো? আচ্ছা মিস্টার বিশ্বাস, আপনি একটা ক্রিমিনাল কেসে জড়িয়ে পড়েছিলেন না? হ্যাঁ, কিন্তু কেসটা খারিজ হয়ে গেছে। জজ সাহেব, না, কিন্তু ওসব প্রমাণ টমান কিছু ছিল না, মানে ওগুলো তো মানে ছিল না বলে বিবাদী পক্ষ বেকসুর খালাস হয়ে গেছিল। আর এই যে পুলিশ, হ্যাঁ, পুলিশ তো দেখাতেই পারেনি, প্রমাণ করতেই পারেনি যে এটা 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 আচ্ছা, আচ্ছা, নয়, এটা খুন। হ্যাঁ, কিন্তু ওটা খুন ছিল না, ওটা ছিল আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট। কেসটা কিন্তু হাইকোর্টে উঠেছে। হাইকোর্ট? হুম, দেখুন ম্যাডাম, সুষমার জন্য আমরা দুঃখিত, কিন্তু তাই বলে একটা মিথ্যাকে তো সত্যি বলে মেনে নেওয়া যায় না। আমি এসেছিলাম সুষমার পরিবেশ আর তার চারপাশের লোকজনদেরকে একটু দেখতে। চলুন, নমস্কার। ব্যাপারটা কি বলুন তো? এতদিনের পুরনো একটা ঘটনাকে আবার আবার খুঁচিয়ে তার ঘা বের করে লাভটা কি? আর ব্যাপারটা কি জানেন, সুষমার বাড়ি বা পুলিশও ব্যাপারে কোনো নতুন এভিডেন্স তো আনেনি। তাছাড়া তাছাড়া মেয়েটির এই সুষমার মতো দেখতে হওয়াটা একটা অদ্ভুত নেই? সুষমা কোনো জমজ বলতেও নেই তো। আচ্ছা আচ্ছা, মেয়েটির কি নাম বলবো জানো? এই এই যা রেখা। গোপাল, গোপাল! হ্যাঁ, চলে আসবে। জানে তো ডিএম সাহেব আসছে। আরে বাবা, একটা গোপাল তো হারিকেন দিয়ে যেতে পারছিস না? এই অন্ধকারে একেবারে একটা ভূতের মতো। আরে এই ডাক্তার কুন্ডু, আমার এইসব কি অলক্ষণের কথাবার্তা, কি হচ্ছে কি? দাওয়া দিয়ে যেত, দিয়ে যা। হ্যাঁ, কি বলছিলেন? না, তাহলে যেটা মনে হচ্ছে যে এই বিশ্বাসের ভূতের ভয় আছে। হ্যাঁ স্যার, আমি একটু এইসব মানে অপদেবতা দেবতা এইসব একটু বিশ্বাস করি স্যার। এই যে সাইকোলজিতে বলে এই ভূতের ভয়, অপদেবতা, এগুলো সব আসে না মনের ভেতর পাপবোধ থেকে, যাকে বলে ফিয়ার সাইকোসিস। এই চেয়ারম্যান স্যার, একটু ভাবুন দেখি, এই আমরা চারজন এই ঘরে আটকা পড়ে আছি, আর হঠাৎ আপনার ওই মৃত পুত্রবধূ সুষমা এসে আছে। কি কি হচ্ছে কি? দেখুন 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 দাদা, ওইগুলো ঠিক না। আমি কিন্তু একটু উইখানের আছে বলে দিচ্ছি কিন্তু। আরে আরে, মনে করুন না। শুনুন, ওই মনে করুন ওই পেছনে ওই কোণা থেকে হঠাৎ ফিস ফিস করে বলে উঠলো, বাবা, কে ডাকলো? কে ডাকলো বাবা বলে? আপনি? আরে না, আমি তো এখানে বসে। তাছাড়া মহিলার আওয়াজ। আজটা ওদিক থেকে এলো। দেখি তো, টর্চটা নিয়ে একটু দেখে আসি। জান দেখি। আচ্ছা, কিন্তু এই মানে বাইরে থেকে বাবা বলে কে ডাকবে? না না, বাইরে থেকে না। সুষমা এসেছে। সুষমা মানে সুষমা বিশ্বাস, আপনার ছেলের বউ? হ্যাঁ, আমি ওর গলা চিনি স্যার, আমি ওর গলা চিনি। আমি দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন বাবা? আমি তো এখন এতে অসুবিধে, আপনাদের ঠিক চারপাশে ঘুরে বেড়াচ্ছি।
এই চেয়ারম্যান সাহেব, আপনি কি কথা বলছেন বলুন তো? আর আপনি বা কার সাথে কথা বলছেন? কে ওখানে? কে ওখানে? মা, ছবু, সবাই ভালো আছে তো বাবা? আপনার ছেলে কেমন আছে? সে ভয়ঙ্কর দিনটা শুরু করেছিল ছবু। ছবু? এই ছবুটাকে? ছবু মানে মিস্টার বিশ্বাসের মেয়ের ছবি। ও আই সি। সেদিনকে যখন ছবু এসে যখন বললো না স্যার যে সুষমা নাকি প্রভা মানে আমার স্ত্রী গায়ে হাত তুলেছে, আমি জানতাম, জানেন স্যার, আমি জানতাম এটা কখনো সম্ভব নয়, কিন্তু কেন জানি না মাথায় পুরো একদম রক্ত চড়ে গেল। একদম দৌড়ে গিয়ে যখন উঠে দেখি যে মানে মিথ্যে কথা। মনের কথাটা উঠলো বলেই না আপনার মাথায় খুন চেপে গিয়েছিল। সাধু সাজছেন ডাক্তার কাকু। এই বাকি তিনজনের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন। কোন মানে ডাউরি, তাই না? কিন্তু ওসব তো কবেই বেআইনি হয়ে গেছে মশাই। আর এই যে বিশ্বাস, আপনি নিচে একটা চেয়ারম্যান হয়ে এসব কোন ডাউরি কি করছেন আপনি? পণ নয় জজ সাহেব, পণ নয়। আসলে দেখুন মানে কি হচ্ছে স্যার, মানে ছেলেকে পড়াশোনা শেখাতে চাকরি দেখুন খরচা হয় স্যার, মানে যা হয় বোঝেন তো, সব ছেলে বাবা মাই চায় যে যদি মানে ওই পড়াশোনার খরচাটা যদি বিয়েতে উঠে আছে। আর তাছাড়া স্যার 8 ভরি সোনা তো আমার কথা ছিল স্যার, বিয়েটা মাত্র 5 ভরি দিয়েছিল। বাকি টাকা তো আমার বাবা মা দিয়ে দিত, কিন্তু আপনাদের তো আবার তর্স হইল না, তাই না? আচ্ছা স্যার, ছবু সমানে খালি বলতো যে কেমন বিয়ে দিলে দাদার, খালি মার মুখে ঝগড়া করে। ঝগড়া নয় বাবা, একদিন বাপের বাড়ি থেকে ফিরতে দেরি হয়ে গেছিল, শাশুড়ি মা কিছুতে ঢুকতে দিচ্ছিলেন না, তখন বামুন্দি কোনো রকমে আমাকে ঢুকিয়ে দেন। তাই একটুখানি কথা কাটাকাটি। তো এটা কবেকার ঘটনা ডাক্তারবাবু? এটা আপনার হচ্ছে এটা আগস্ট মাসের। তো তার মানে ওই আপনার থানায় তাস খেলাটা আসাটা বন্ধ হয়ে গেছিল ওই সময়, না? হ্যাঁ, একটু অশান্তিতে ভুগছিল আমি সাহেব। কোথায় ছেলে মেয়ের বিয়ে দিয়ে একটু শান্তিতে থাকবো তা না। ঠিক তখনই ছবু বলেছিল দাদার একটা বিয়ে দেবার কথা। সে কি তুমি সে কথা শুনেছিলে বোমা? এটা তো জানতাম না। হ্যাঁ বোমা, ব্যাপারটা কি বলো তো? তুমি চলে যাও বোমা, প্লিজ, তুমি প্লিজ চলে যাও বোমা। যে জগতে দয়া মায়া ভালোবাসা রয়েছে সেখানে তো আমি আর নেই বাবা। আমি আপনাদের থেকে অনেক দূরে চলে গেছি, অনেক দূরে। কিন্তু ছবু আপনাকে কি বলেছিল বাবা? ছবু আর তার মা আসলে প্রায় প্রদোষের বিয়ে দেওয়ার কথা বলতো। আসলে মানে টাকা পয়সা গয়নাগাটির ব্যাপারটা তো ছিলই, তাছাড়া মানে আসলে উনি বলতে লজ্জা পাচ্ছেন। আমার 3 বছর বিয়ে হওয়ার পরেও বাচ্চা হচ্ছিল না, তাই। কিন্তু ডাক্তারবাবু বলেছিলেন যে সুষমা মা হওয়ার পক্ষে একেবারে স্বাভাবিক ছিল, কিন্তু প্রভা বলতো যে ডাক্তারদের তো ভুল হতে পারে, তুমি প্রদোষের আবার বিয়ে দাও। না, সেটা কি করে সম্ভব? মানে কোন যদি স্ত্রী লিখিত সম্মতি দেয় সেটাও কিন্তু আইন বিরুদ্ধ। তাছাড়া এই আপনাদের মতো ডাক্তাররা যদি সেই মহিলার এগেইনস্টে রিপোর্ট দেয় তবুও ঠিক জানি স্যার, জানি। সেই জন্যই তো ছবু বলেছিল যে
ছবু বলেছিল যে বৌদিকে সরিয়ে দিতে হবে। সত্যি কত কত মানুষকে দেখি কত সরল ভাবে নিষ্পাপ মনের বলে মনে হয়, কিন্তু জানেন তারাই না পরে কেমন হিংস্র হয়ে ওঠে। ঠিক ওপরে ঘরে যেতেই প্রভা আমাকে কি ভীষণ ভীষণ উত্তেজিত করে দিল। প্রভার চোখ মুখ তুলে জ্বলছিল। আমার মাথায় কিরকম একটা খুন চেপে গেল। আর ঠিক তখনই বিছানা থেকে বালিশ তুলে আপনি আমার মুখের উপরে চেপে ধরলেন। তারপর তারপর 10টা মিনিট কেটে গেল। তারপরে যখন ধীরে ধীরে উঠলাম, আমার শরীর তখন নিস্পন্দ, অনড়। প্রভা ফিসফিস করে বলল, মরে গেছে। জানলা থেকে তাকিয়ে দেখি বামুন বউ থরথর করে কাঁপছে। আমি কিন্তু তখন মরে যাইনি বাবা, আমার দম বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, আপনি বুঝতে পারেন? আমার মনে হয়েছিল জান যে তুমি মারা যাওনি। তার মানে আগুনটা তার পরে লাগানো হয়। এখন আর লুকিয়ে কি লাভ? আর তাছাড়া যাদের কাছে লুকোতে চাইছেন সব শুনে শুনে তারা হয়তো এতক্ষণে বুঝে ফেলেছে এবং জানে আমাদের থেকে অনেক বেশি। কিন্তু জানেন কি, অপরাধী কখনোই কারোর কাছে পুরোটা প্রকাশ করে না। রাইট, বেশিরভাগটা বললেও বাকিটা রেখে দেয় অন্ধকারের শপথোক্তি করার জন্য। তখন সে কৃতকর্মের মুখোমুখি দাঁড়ায় আর নিজের সপক্ষে যুক্তি খুঁজে চলে। আমরা সবাই দরজায় শিকল তুলে বেরিয়ে এলাম। প্রভা বামুন বউকে কিছু টাকা দিয়ে বলল, সোজা গ্রামের বাড়ি চলে যা, কারোর কাছে মুখ খুলবি না, আরো টাকা দেব। তারপরেই বুঝি আগুনটা লাগানো হলো। না, তারপরে তো মিটিং বসলো। কিন্তু বিশ্বাস করুন আপনারা, আমি আগুনটা লাগাতে চাই না। আমি ওদেরকে বলেছিলাম যে দেখো, যা হচ্ছে যথেষ্ট হয়েছে, এরপরে ছেড়ে দাও, এরপরে জ্ঞান ট্যান ফিরে এলে একটু দুধ খাইয়ে ওকে ছেড়ে দিও। যা হয়েছে এর থেকে ও বুঝে নেবে যে এই বাড়িতে থাকতে হলে কি করে ওকে থাকতে হবে। কিন্তু ছবু আর মা তাতে রাজি হয়নি। ওরা বলেছিল শত্রুর শেষ রাখতে নেই। ঠিক, ছবু বলেছিল যে বৌদি একটা আগুন বাবা, এর শেষ রাখতে নেই, একে আগুন দিয়ে পুড়িয়ে জল ঢেলে দিলে তবেই শান্তি। ধরো যদি বৌদি যদি প্রতিশোধ নিতে চায়, দাদা যদি হঠাৎ পাল্টে যায়, বামুন বউ যদি ভয় পেয়ে সব বলে ফেলে, তার চেয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিলেই শান্তি। এই কথাটা শুনে আপনি হাঁটকে উঠেছিলেন, কিন্তু তার পর মুহূর্তে কি আপনার মনে হয়নি যে শাশুড়ি মা কতটা বুদ্ধিমতী? বুদ্ধিমতী? হ্যাঁ, বিশ্বাস আপনার স্ত্রীকে বুদ্ধিমতী কেন মনে হয়েছিল? আসলে প্রভা বলেছিল যে ব্যাপারটা এমন ভাবে সাজাও থানায় যে থানায় বসে আপনার স্ত্রীর দেওয়ার স্টেটমেন্টটা আমার মনে আছে। আপনার স্ত্রী বলেছিলেন বামুন বউয়ের শরীর খারাপ হয়, সে দেশের বাড়ি চলে যায়। বৌমা চা করতে চাইল। আমি আর ছবু বারণ করলাম, বললাম আমরা থাকতে তুমি কেন চা বানাবে। তবু স্টোভ জেলে সুষমা চা করতে গেল। ছবু এসে জানলা দিয়ে দেখলো আমি খুব ধীরে ধীরে নড়াচড়া করছিলাম। আমার জ্ঞান ফিরে আসছিল তখন। আবছা চোখে ছবুকে দেখতে পেয়ে বললাম,
বাঁচাও। ছবু তাড়াতাড়ি শিকল খুলে ভেতরে ঢুকলো। আমি ওর পা জাপটে ধরলাম, ওকে বললাম, আমি তো কোনো তো ক্ষতি করিনি তোমাদের, আমাকে বাঁচতে দাও, আমাকে মেরো না, আমি বাপের বাড়ি চলে যাবো, আমাকে মেরো না, চোখকে মেরো না। ছবু দৌড়ে আমাদের ঘরে এলো, এসে বললো বৌদি বলেছে যে একবার বেরোতে পারলে আমাদের দেখে নেবে। কথাটা শুনে প্রভা ছবুকে নিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর আপনি কি করলেন? উনি উনি তখন টেবিলে দু হাতে মাথা ধরে বসেছিলেন। আমি ঘটনা শুনে তাল মেলাতে পারছিলাম না, কিন্তু কিন্তু ততক্ষণে অন্য ঘরে যা হবার তা হয়ে গেছে। প্রভা তখন একটা লোহা তুলে কে দিয়ে প্রথম রক্ত বেরিয়ে এলো আমার। আমি কেমন হয়ে গেলাম। আমি তখন আমার গায়ে তখন অমানসিক শক্তি। আমি দু হাতে তুলে নিলাম বৌমার শরীরটাকে আর দৌড়ে চলে গেলাম রান্নাঘরে। তারপর শুধু 50,000 টাকা আর কয়েক ভরি সোনার জন্য না স্যার, আসলে ছবু আর প্রভা আমাকে বুঝিয়েছিল যে বড় উদ্ধত অভিনয়ী মেয়ে শ্বশুর শাশুড়িকে অসম্মানে তৃপ্তি পায়ও। আমাদের ছেলে যাকে রক্ত মাংস দিয়ে ছোটবেলা থেকে মানুষ করেছি আমরা, তাকে নিজের শরীর দিয়ে সরিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে। আমাকে প্রভা বলেছিল একদিন রাধা প্রভা বলেছিল যে বিয়ে দিলে হয়তো বংশধর আসতে পারে। বলেছিল আরে ডাক্তারও তো মানুষ, ডাক্তারেরও তো ভুল হতে পারে। হয় নিশ্চয়ই হয়, ডাক্তার মানুষ, কিন্তু মিলন একজন গাইনি স্পেশালিস্ট, আমাদের কোনো ভুল হয়নি। সুষমা একেবারে স্বাভাবিক ছিল। আমার মনে আছে আমরা তিনখানা দেশলাই কাঠি চালিয়েছিলাম। চতুর্থ দেশলাই কাঠিটা চালিয়ে দাঁড়িয়েছিলাম পিছনে দরজায় দাঁড়িয়েছিল ছবু আর ওর মা, আর সামনে ছিল বৌমার শরীরটা পড়ে। কাঠিটা জ্বলতে নিভে যাওয়ার আগে ঠিক শেষ মুহূর্তে ছুড়ে দিয়েছিলাম বৌমার শরীরে। চুপ করুন প্লিজ, আপনারা চুপ করুন। ছোট আর মা ভেবেছিল আমি চেঁচিয়ে উঠব। ওরা তাড়াতাড়ি করে ঘরে ঢুকে জোরে টিভি চালিয়ে দিল। কিন্তু ওরা বোঝেনি। কি বোঝেনি? বুঝেনি যে তার আগেই মারা গিয়েছিলেন। কিন্তু আপনার রিপোর্টে কিন্তু তা ছিল না ডাক্তার কাকু। না মানে আমি যখন দেখি তখন তো চেনার কোনো উপায় নেই। শরীরটা কুকুরে এইটুকু হয়ে গেছে। হ্যাঁ, কুকুরে এইটুকু হয়ে গেছে। আমি জানেন তো, আমার না প্রথমে দেখেই মনে হয়েছিল যে দিস ইজ আ কেস অফ হোমিসাইড, খুন। এটা আত্মহত্যাও না, কোনো অ্যাক্সিডেন্টও নয়। কিন্তু পোস্টমর্টম রিপোর্টটা তো আপনি বানিয়েছিলেন, তাই না ডাক্তার কাকু? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টটা একটু অবশ্য অন্যরকম হয়ে গিয়েছিল। অন্যরকম মানে? এই খবরটা পেয়ে গেছিলাম না, দৌড়ে পৌঁছে গেলাম ইমার্জেন্সি রুমে। ততক্ষণে একজন জুনিয়র ডাক্তার সে ওই স্কালের পেছনে ওই গুণটা লক্ষ্য করে ফেলেছে। আমি ব্যাপারটা বুঝে সবাইকে তখন ঘর থেকে বের করে দিলাম। দাঁড়ান, মানে সেই জুনিয়র ডাক্তার তো বার করে দিলেন? হ্যাঁ, সেই ডাক্তার কেউ। তারপর খুব ভালো করে খুঁটিয়ে পরীক্ষা করলাম। পালস সাইলেন্ট। এই মেয়েটা এর দীর্ঘায়ু কামনা করেছি আমি, এর বিয়েতে গিয়েছি আমি।
আমার কাছে না চেক আপেও আসতো। আজ আজের এই সুন্দর মিষ্টি মেয়েটা এই ঠান্ডা টেবিলের উপরে পড়ে আছে নিথর হয়ে। খুব সাবধানে বুঝলেন শরীরটাকে উপর করলাম, ঘাড়ের ঠিক ওপরে কানের নিচে একটা 1 ইঞ্চি ফাঁক। ওই জায়গাটা মাটিতে পড়েছিল বলে বুঝতে পারি। কিছু কিছু চুল লেগেছিল বুঝলেন, আমি ফর্সা দিয়ে ছোট্ট একটা সরালাম, রক্ত জমা ছিল, পরিষ্কার করলাম। ব্যাপারটা আমার কাছে ধীরে ধীরে পুরো পরিষ্কার, একেবারে জলের মতো পরিষ্কার। হঠাৎ হঠাৎ কে যেন একটা বলে উঠলো, ডাক্তার কাকু এটা এটা অ্যাক্সিডেন্ট নয়, ডাক্তার কাকু ওরা আমাকে খুন করেছে, খুন করেছে। এগিয়ে গিয়ে বেসিনে হাত ধুলাম। হাত ধোয়া হলে আয়নার দিকে তাকিয়ে সাব ডিভিশনের সব থেকে প্রভাবশালী চিফ মেডিকেল অফিসার ডক্টর পরিতোষ কুণ্ডুকে জিজ্ঞেস করলাম কি করব। তো আপনার সেই আয়নার ডক্টর কুন্ডু কি বললো? আয়নার প্রতিবিম্ব আমাকে উত্তর দিল, একটা রেয়ার ও মূল্যবান জিনিস তুমি লাভ করতে চলেছ, নিজের প্রতি নিজের শ্রদ্ধা, সেটাকে হাতছাড়া করো না। তাহলে ইমার্জেন্সি রুম থেকে বেরিয়ে দেখি প্রায় 40-50 টা উৎসুক উৎসুক চোখ আমার দিকে চেয়ে রয়েছে। ইতিমধ্যে ওই ইমার্জেন্সির ওই জুনিয়র ডাক্তারটা, আর সেও কানের কাছে এসে ফিস করে বলতে আরম্ভ করলো, স্যার হোমিসাইড না, হোমিসাইড না। তো আপনি কি উত্তর দিলেন? আমি ওখানে মিস্টার বিশ্বাস দেখি আমার দিকে অনেকটা এগিয়ে এসেছেন। মনে আছে আমি বলেছিলাম যে আপনার স্ত্রী একটা নার্সিং হোম করতে চেয়েছিলেন না ডক্টর কুন্ডু? একান্ত নিজস্ব, একেবারে নিজেদের একটা নার্সিং হোম। লম্বা বারান্দার উল্টো দিকে আরো কি দেখেছিলেন সেটাও বলুন ডাক্তার কাকু। হ্যাঁ, কারণ দূরে দূরে ওই থামের আড়ালে মিনতি মিসেস বিশ্বাসের সঙ্গে গোপনে কি যেন একটা কথাবার্তা বলছে। ওই জুনিয়র ডাক্তারটা না আবার আবার ছাড়ছি না আমাকে, একটু মিশে বললো, স্যার স্যার মার্ডার না, স্যার মার্ডার তো না, মার্ডার মার্ডার তো। দাদা কি জবাব দিয়েছিলেন মনে আছে? হ্যাঁ 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 বলেছিলাম, শোনো ছোকরা, খুন আর আত্মহত্যার মধ্যে পার্থক্য বোঝার মতো বয়স বা অভিজ্ঞতা তোমার দুটোর একটাও এখনো হয়নি। সবাই তো পাস করে বেরোলে। হ্যাঁ, there are more things in heaven and earth, Horatio. তারপরে আমাদের বাড়িতে আবার মিটিং বসল। আমি ছিলাম, মিনতি ছিল, মিস্টার বিশ্বাস ওনার স্ত্রী, আর মিস্টার মিত্র আপনিও ছিলেন। হ্যাঁ, ঠিক হলো কেউ কাউকে আক্রমণ করবো না। দেখো আমার সামনে দুটো দরজা ছিল, দুটো। প্রথম দরজায় এই মিস্টার বিশ্বাসের জেল, আর দ্বিতীয় দরজায় এই নার্সিং হোম তৈরির ব্লুপ্রিন্ট। আচ্ছা আপনারা এই বলুন তো, বলুন আমি যদি ওই পোস্টমর্টেম রিপোর্টে লিখতাম হোমিসাইড মানে খুন, তাও কি আমি শিওর হতে পারতাম যে অপরাধীদের শাস্তি হবে? দর্শক আপনি বলুন। না না, আমাকে আবার এর মধ্যে টানাটানি কেন? আইন তো মশাই আইনের পথে ইয়ে করবে। কোন বিচারকই কিন্তু এই আইনের গণ্ডির বাইরে বেরোতে পারে। কিন্তু স্যার আপনি তো জানতেন যে এটা খুন। না, জানতাম না। কেসের প্রসিডিং শুনে বুঝতে পেরেছিলাম। জানতেন এই এই আপনারা। পরদিন সকালে পোস্টমর্টেম রিপোর্ট আর ডেথ রিপোর্ট জমা দিলাম। আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু। আমি ছিলাম ওখানে। সুষমার
বাবা ও ভাইয়ের দুজনেই চোখটা কেমন মাটিতে নুয়ে পড়ে গেছিল রিপোর্টটা শুনে। হ্যাঁ হ্যাঁ, আপনি কত নিয়েছিলেন মিত্র? তা যে ধরনের কাজ আমাকে দিয়ে করানো হয়েছিল তার তুলনায় খুবই কম স্যার। ওই দুর্ঘটনা, দুর্ঘটনার ওই হলো ওই ঘটনার দিন বিকেলবেলায় সুষমার বাপের বাড়ি গেছিলাম, ওই রুটিন এনকোয়ারি। তা জানেন তো সুষমার বাবা ওই সরল বিশ্বাসে ওই তিনটে চিঠি আমার হাতে তুলে দিলেন। পড়ে দেখি নিজের ওপর অত্যাচারের কথা লিখে সুষমা পাঠিয়েছিল। এভিডেন্স? ওই ওরকম মারাত্মক তিনটে চিঠির দাম ঠিক হলো মাত্র 5,000 টাকা। বাকিটা মানে বাকিটা মানে ওই ওই বামুন বইয়ের গ্রামে গিয়ে একটু ভয় দেখানো, আর এদিক ওদিক মিলে 1,000-10,000 বেশি পাইনি। মনে আছে কেসটা কোর্টে উঠল, ঘটনার কোনো সাক্ষী টাক্ষী নেই। সুষমার বাবা কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে ফেললেন। আর তার আগের দিন রাত্রিবেলা আমার ছোট ভাই আমার কাছে এলো, এসে বললো যে ওই কোঅপারেটিভ ব্যাংকে যে লোনটা 3 বছর ধরে আটকে ছিল সেটা নাকি 3-7 মধ্যে স্যাংশন হয়ে যাবে। মনে পড়লো এই বিশ্বাস ওই ব্যাংকের, ওই কোঅপারেটিভ ব্যাংকটার একটা প্রভাবশালী কমিটির মেম্বার। লোডশেডিং ছিল, মোমবাতি থেকে ঝুলে পড়া মুখগুলোকে জড়ো করছিলাম, জড়ো করতে করতে শিখার কাছে পৌঁছে দিচ্ছিলাম আর ভাবছিলাম টু বি অর নট টু বি। হ্যাঁ হ্যাঁ, সেই ডাইলেমা। সাক্ষী টাক্ষী ছিল না তো ওই রায় দিলাম যে প্রমাণের অভাবে সব বেকসুর খালাস। আইনের ঊর্ধ্বে উঠতে পারিনি, তবে তবে আইনকে সাপ্রেস করব তো কিছু করিনি আমি। বিশ্বাস করো বৌমা, আমরা আমার বিশ্বাস অবিশ্বাসে আর কিছু যায় আসে না বাবা। তবে তবে এখনো আমার কাছে পুলিশ মানে সত্যানুসন্ধান। আর আর ডাক্তার মানে মানবিকতা। জজ মানে সুবিচার। সরি মা। সুষমা বলে একটি মেয়ে খুন হয়েছিল, শুধু যে বাবা মা আর ছবু ওকে খুন করেছিল তা তো নয়। এই আপনারা হাত বাড়িয়ে দিয়েছিলেন, আপনারা সাহায্য করেছিলেন। আরো অনেক সুষমা খুন হবে, কারণ টাকা দিয়ে সবকিছু কেনা যায় যে। এই রক্ত একদিন চেনা মনে হবে, এই টাকা ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করবে। যেদিন দেখবেন যে ওই সুষমাদের মধ্যে আছে আপনাদের প্রিয়জন, আপনাদের সন্তান সন্ততি। সুষমা বৌমা, শোনো বৌমা, কোথায় গেল? আমার মনে হচ্ছে সুষমা চলে গেছে। সত্যি কি কেউ এসেছিল? দেখুন এই সায়েন্সের লোক হয়ে আমার পক্ষে এই আত্মা ফাত্তা তো নিয়ে এসব এইগুলো বিশ্বাস করা তো আমার পক্ষে সম্ভব না। কিন্তু একটা কথা কি জানেন, আমরা কিন্তু আজকে একে অপরের কাছে এক্সপোজ হয়ে গেছি, এবং হয়েছি এই মিস্টার বিশ্বাসের জন্য। কি
আমার জন্য? Really? আর আপনারা আপনারা সব সব ধোয়া তুলছি না দানাবাসায়, হ্যাঁ? আচ্ছা আমি 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 আচ্ছা আমি যদি খুন করে থাকি তাহলে তাহলে আমি আচ্ছা আমি তো খুন করেছি, তাহলে আমি শাস্তি পেলাম না কেন? হ্যাঁ এই স্যার আপনি বলুন না, আচ্ছা আপনি বলুন আমি খুন করেছি তো শাস্তি পেলাম না কেন? হ্যাঁ আপনি 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 কি বছর জীবনে প্রথমবার ঘুষ দিলেন নাকি? হ্যাঁ আরে যে ডাক্তার সাহেব জীবনে প্রথমবার মিথ্যে কথা বললেন, হ্যাঁ? আচ্ছা আসলে কি জানেন, আমরা প্রত্যেকে আমরা হচ্ছি একটা একটা ঘুম পোকা, বুঝছেন? এই পুরো সমাজটাকে না ভিতর থেকে কুড়ে খাচ্ছে। এক মিনিটের জন্য লোডশেডিং করে কি যে হয় বাবু, হেয়ার মেটাল ডিজাইন। হ্যাঁ গোপাল, এই রে বাবু, লোডশেডিংটা কখন হলো রে? এই তো এই গেল আর এই এলো। আশ্চর্য। আচ্ছা ওই যে একটু ভদ্রমহিলা এসেছিলেন, তোর তার চেহারাটা মনে আছে? ভদ্র মহিলা? আমি তো তখন থেকে গেটের কাছে দাঁড়িয়ে আছি। তুই যে ফোনটা আমাকে লাগিয়ে দিলি। এই বাবু আপনি কি যে বলছেন আমার তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, তুই যা ব্যাপারটা কি হলো? নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন? কি বলবো, কেউ আসেনি? এটা হচ্ছে টেম্পোরারি ইনস্যানিটি, সাময়িক উন্মাদগ্রস্ত। মেডিকেল আমার মনে হচ্ছে কি বলতো এই ব্যাপারটা, এই যে মনের ভেতরে যে প্রতিনিয়ত যে চিন্তা ভাবনা এগুলোকে আমাদের তাড়া করে দেয়, এগুলো না তারই রিফ্লেকশন। কিন্তু তাই বলে এতটা স্পষ্ট? ঠিক নাটকের মতো মনে হয়। হ্যাঁ, সবার জীবনে না একটা টার্নিং পয়েন্ট আসে, একটা কঠিন, একটা অমোঘ একটা আঘাত। তখন তো একবার তাকে ঘুরে দাঁড়াতেই হয়। তার মানে অন্যায়, পাপ, লোভ, নিজের লাভের জন্য অপরকে আঘাত করার প্রবৃত্তি, এগুলো যখন প্রচুর বেড়ে যায়, সহ্যের সীমা বাড়িয়ে যায়, তখনই ধ্বংস হয়। সুষমার মতো এরকম ছোট্ট তুচ্ছ ব্যাপার নিয়ে এটা করে ফিলোসফিটা নিয়ে আনলেন জজ সাহেব। ফিলোসফি আরে মশাই, সমাজের মাথা তো আমরাই। হ্যাঁ, জজ, ডাক্তার সব তো আমরাই সমাজের মাথা। এইগুলো একটু বোঝেন না, যদি একটু সততা, একটু রেসপন্সিবিলিটি, একটু দায়িত্ব, এইসব নিয়ে যদি আমরা একটুখানি এগিয়ে আসতে পারি, একটু যদি সমাজকে যদি একটুখানি আরেকটু সততা আরে চাচায় সে তো গঙ্গা ইলিশের মতো দুষ্প্রাপ্য মশাই। আমার ফোন করছে। হ্যাঁ গোপাল, লাগিয়ে দেবো। হ্যাঁ বলছি, হ্যাঁ ওসি এখানে আছেন, ওসি আছেন। না কিছুটা বলেন। জজ সাহেবও আছেন। না উনি, হ্যাঁ কিছুটা জানেন না উনি। 4 জনের নামে সমন পাঠানো হচ্ছে, মানে কেসটা হাইকোর্টে উঠেছে। আপনি কে? আপনি কি বলছেন? আপনি কে? ও তুমি, ও রিট পিটিশন, মানে ও তুমি নিজে? কে ছিল মশাই? আপনার ছেলে মিস্টার বিশ্বাস। প্রদোষ? কি ব্যাপার, কি আছে? হ্যাঁ প্রদোষ নিজের নামে
অভিযোগ এনেছে পুলিশের কাছে। প্যাসিভ হোমিসাইড, স্ত্রীর প্রতি অবহেলা, এবং তার সঙ্গে আমাদের 4 জনকে কো-কনস্পিরেটর হিসেবে অভিযুক্ত